জাপান এই নামটা শুনলে আপনাদের প্রথমে মাথায় আসে উন্নত রোবট প্রযুক্তি, যেখানে অপরাধ প্রায় নেই। পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি, বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর মানুষ যারা ৮০ থেকে ৯০ বছর পর্যন্ত বাঁচেন, এবং এমন সব কোম্পানি যাদের পণ্য আমাদের ঘরে ঘরে রয়েছে। প্রযুক্তির শিখরে থাকা এই দেশটিতে নতুন বছর উদযাপনের সময় মানুষজনকে আপনি শান্তভাবে চলাফেরা করতে দেখবেন। অপরাধের হার প্রায় শূন্য, শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের, আর জীবনযাত্রার মান এতটাই উন্নত যে জাপানকে বসবাসের জন্য এক আদর্শ স্থান মনে হবে। কিন্তু এই উজ্জ্বলতা আর উন্নতির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, এক অন্ধকার বাস্তবতা যার কথা খুব কম মানুষই বলে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই অজানা বাস্তবতা, কিভাবে জাপান এমন এক উন্নতির শিখরে পৌঁছালো, আর কেন এই দেশকে একসময় বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ বলে মনে করা হতো, কেনই বা সবকিছু হঠাৎ করে থমকে গেল। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি লাল পিঁপড়া চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অনেকেই হয়তো ভুলে গেছেন ১৯৮০-এর দশকে জাপান এতটাই দ্রুত এগোচ্ছিল যে মনে হচ্ছিল তারা শীঘ্রই আমেরিকার স্থান দখল করে নেবে, একদম এখনকার চীনের মতো। তখন সারা বিশ্ব তাকিয়েছিল জাপানের দিকে। এমনকি এই বিষয়টি হলিউডও জায়গা করে নেই। ড্রাই হার্ট, রাইজিং সান, ব্লেড রানার এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতে দেখানো হয়েছিল কিভাবে জাপানি কর্পোরেশন পুরো আমেরিকাকে গ্রাস করতে চলেছে। কিন্তু কিভাবে এত দ্রুত এই উন্নতি সম্ভব হয়েছিল, আর তারপর কি এমন ঘটলো যে জাপান হঠাৎ করে থমকে গেল, সেই রহস্যময় সত্যই আমরা আজ উদ্ঘাটন করব। সেই সময় জাপানের অর্থনৈতিক ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে পশ্চিমা দেশগুলোর মডেলের তুলনায় এটিকে আরও উন্নত বলে মনে করা হতো। ইলেকট্রনিক্স থেকে শুরু করে মেডিকেল পণ্যর জাপানিজ প্রযুক্তি বিশ্বজয় করেছিল। তৎকালীন সময়ে জাপানে এক স্থিতিশীল কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, যেখানে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সবাই নিশ্চিত চাকরি পেত, আর একবার চাকরি পেলে তা ছিল প্রায় সারা জীবনের জন্য। এই স্থিতিশীলতা এবং অর্থনীতি প্রবৃদ্ধির কারণে ১৯৯০ সালের মধ্যে জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। কিন্তু এই উত্থান বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯১ সালে এমন কিছু ঘটল যা জাপানের পুরো ভবিষ্যৎকে বদলে দিতে চলেছিল। আসলে ১৯৯০ সালের আগে দশকটি ছিল জাপানের জন্য এক অর্থনীতি বুমের সময়কাল। শিল্প বাণিজ্যের দ্রুত উন্নতি, বিনিয়োগের জোয়ার এবং ক্রমাগত বাড়তে থাকা শেয়ার বাজার সব মিলিয়ে জাপান এক স্বর্ণযুগ পার করেছিল। তবে কেউ কল্পনা করতে পারেনি যে এই অর্থনৈতিক বুদবুদ একসময় ফেটে যাবে, আর তার প্রভাব হবে ভয়াবহ। জাপানের মানুষ তখন এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল যা পৃথিবীর কোনো দেশ আগে কখনো দেখেনি। স্টক মার্কেট সর্বোচ্চ চওড়ায় পৌঁছেছিল, ব্যাংকগুলো অবিরাম টাকা ছাপিয়ে যাচ্ছিল, আর লোন নেওয়া এতটাই সহজ হয়ে গিয়েছিল যে ব্যাংকগুলো কোনো প্রশ্নই করত না লোন কেন দরকার। কেউ জানতো না কবে এই উন্মাদনা শেষ হবে। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু ধসে পড়ল। ১৯৯০ থেকে ১৯৯১ সালের মধ্যে মাত্র এক বছরের ব্যবধানে জাপানের স্টক মার্কেট ৪৩% পতন ঘটে। অথচ এতদিন ধরে ব্যাংকগুলো অব্যাহতভাবে লোন দিয়ে যাচ্ছিল, যার ফলে বাজারে এমন সব জম্বি কোম্পানি টিকেছিল যারা বাস্তবে অনেক আগে দেউলিয়া হয়ে গিয়েছিল। কিন্তু তারা টিকেছিল শুধু ব্যাংকগুলোর ঋণের কারণে। জাপানের অর্থনীতি এতটাই ভেঙে পড়েছিল যে বিনিয়োগকারীরা আর সেখানে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। এক সময় যে দেশ ছিল অর্থনৈতিক টাইগার, সেটাই পরিণত হয়েছে এশিয়ার হতাশাগ্রস্ত এক জাতিতে। তবে অর্থনীতির ওঠাপড়া তো সব দেশেই হয়, তাহলে জাপানের ক্ষেত্রে কি এমন আলাদা হয়েছিল? আসলে যা ঘটতে চলেছিল তা পুরো একটি প্রজন্মকে প্রভাবিত করবে। এই ঘটনা বোঝার জন্য আমাদেরকে প্রথমে জাপানের চাকরির সংস্কৃতি বুঝতে হবে। জাপানে কর্পোরেট ক্যারিয়ার শুরু হয় সুকু দিয়ে। কাঠসন্ধু হলো চাকরি পাওয়ার একটি দীর্ঘ প্রক্রিয়া, যার মধ্য দিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটকে যেতে হয়। জাপানের বড় কোম্পানিগুলো সাধারণত শুধুমাত্র নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ দেয়, আর তাদের কঠোর ইন্টারভিউ ও প্রশিক্ষণের ধাপ অতিক্রম করতে হয়। সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে একজন প্রাপ্তি লাইফটাইম চাকরির নিশ্চয়তা পায়। বাস্তবে জাপানে একবার যে কোম্পানিতে চাকরি পাওয়া যায় সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। যদিও এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, তবে সংস্কৃতি এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে কেউ চাকরি ছাড়লে অন্য কোনো কোম্পানি তাকে কাজে নিতে চায় না। তবে এই ব্যবস্থার একটি বড় সুবিধাও ছিল। জাপানের এই চাকরি ব্যবস্থার একটি বড় সুবিধা ছিল চাকরির নিশ্চয়তা। একবার কোনো প্রতিষ্ঠানে ঢুকতে পারলে চাকরি চলে যাওয়ার ভয় ছিল না। আপনি নিশ্চিত থাকতে পারতেন যে যতদিন বেঁচে থাকবেন আপনার চাকরি থাকবে। কিন্তু এর একটা বিরাট নেতিবাচক দিকও রয়েছে। আপনি সারা জীবন শুধু এক কোম্পানির অধীনেই থাকবেন এবং কোম্পানি যা বলবে তা আপনাকে মেনে চলতে হবে। চাকরি বদলানো প্রায় অসম্ভব ছিল। ১৯৯০ সালে এই নিয়োগ প্রক্রিয়া যতটা কঠোর ছিল, আজও তা প্রায় একই রকম। এখানে চাকরির ইন্টারভিউ একবারই দেওয়া যায়। যদি আপনি প্রথমবার সুযোগ মিস করেন তাহলে ধরে নিতে পারেন ভালো চাকরির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল।
কিন্তু 1990 সালের সেই অর্থনৈতিক সংকটে বড় বড় কোম্পানিগুলো নতুন নিয়োগ পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ 13 বছর পর্যন্ত জাপানের চাকরি কার্যক্রম জমে যায়। এই সময়টিকে জাপানি ভাষায় বলা হয় আগে, অর্থাৎ হারিয়ে যাওয়া সময়। যারা 1990 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তারা কোনো চাকরি পেল না। আর যখন 2004 সালে নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে শুরু হলো, তখন তাদের বয়স 40-এর কাছাকাছি। জাপানে কর্পোরেট সংস্কৃতি কেবল তরুণদের নিয়োগ করত, ফলে এই হারিয়ে যাওয়া প্রজন্মের জন্য কোনো সুযোগ রইল না। এভাবেই প্রায় 2 কোটি মানুষ একটি ভয়ঙ্কর বাস্তবতার শিকার হলো। এদের বলা হয় জেনারেশন অব জাপান বা লস্ট জেনারেশন। তাদের অনেকেই এখন স্বল্প বেতনে কাজ করছে, কিন্তু বেশিরভাগই কোনো স্থায়ী চাকরি না পেয়ে অভিভাবকদের ওপর নির্ভরশীল হয়ে রয়ে গেছে। একটা ভুল সিদ্ধান্ত, একটিমাত্র অর্থনৈতিক বিপর্যয়, এটাই বদলে দিয়েছিল লাখ লাখ মানুষের জীবন। কিন্তু কেন, কিভাবে? এর গভীরে যেতে হলে আমাদের আরো কিছু বিষয় বুঝতে হবে। এই লস্ট জেনারেশনের অনেকেই এখন অর্থনৈতিকভাবে তাদের পরিবারের উপর নির্ভরশীল। 30 থেকে 40 বছর বয়সী লাখ লাখ মানুষ আজও তাদের পিতামাতার টাকায় জীবন চালাচ্ছে। তবে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এদের মধ্যে অনেকেই হিকিকোমোরি হয়ে গেছে। হিকিকোমোরি বলতে বোঝায় যেই মানুষ যারা সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। হতাশার গভীর অন্ধকারে তলিয়ে গিয়ে তারা দিনের পর দিন ঘরের মধ্যেই আটকে থাকে, কোনো কাজ করে না, বাইরের জগতের সঙ্গে কোনো সংযোগ রাখে না, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও খুব একটা কথা বলে না। এভাবেই এক ভয়াবহ মানসিক সংকট তৈরি হয়, যা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকেই প্রভাবিত করেছে। এখান থেকেই জাপানের আরেকটি গভীর সমস্যা শুরু হয়, দেশটির জনসংখ্যা সংকট। জাপান পৃথিবীর অন্যতম দীর্ঘায়ু দেশগুলোর মধ্যে একটি, যেখানে মানুষের গড় আয়ু অনেক বেশি। বর্তমানে দেশটির প্রায় 30% জনসংখ্যা 60 বছরের বেশি বয়সী। এই কারণেই জাপানকে বলা হয় সুপার এজ নেশন। কিন্তু কেন? এর অন্যতম কারণ এই লস্ট জেনারেশন। তারা আর্থিক স্থিতিশীলতার অভাবে কখনো বিয়ে করেনি, সন্তান জন্ম দেয়নি, ফলে যে প্রজন্ম জন্ম নেওয়ার কথা ছিল তারা জন্মই নেয়নি। সমাজে প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশা থেকে এই মানুষগুলোর মধ্যে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কেউ বা চরম হতাশায় দিন কাটাচ্ছে। এর প্রভাব জাপানের অর্থনীতিতেও পড়েছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান না থাকায় দেশের সামগ্রিক উৎপাদন ক্ষমতাও কমে গিয়েছে। অথচ অর্থনীতিকে সচল রাখতে হলে কর্মসক্ষম জনগোষ্ঠীর থাকা প্রয়োজন। জাপানের বর্তমান সরকার এই সমস্যাগুলোকে কেন্দ্র করে তারা খুবই চিন্তিত। তারা চেষ্টা করছে যে কোনোভাবে এই মানুষগুলোকে কর্মজীবনে ফিরিয়ে আনতে, কিন্তু কঠোর ও রক্ষণশীল চাকরি সংস্কৃতির কারণে যেখানে শুধুমাত্র নতুন গ্রাজুয়েটদের সুযোগ দেওয়া হয়, সেই চেষ্টাও ব্যর্থ হচ্ছে। আর প্রতি বছর নতুন গ্রাজুয়েটরা যখন চাকরি পাচ্ছে, তখন সেই হারিয়ে যাওয়া প্রজন্ম একের পর এক অদৃশ্য হয়ে যাচ্ছে। এই লস্ট জেনারেশনের প্রভাব শুধু জাপানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় হলো জাপানি সরকার এই সংকট মোকাবেলা করতে পারবে কিনা। এই হারিয়ে যাওয়া প্রজন্ম কি একসময় দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, নাকি জাপানের সরকার তাদের কাজে ফিরিয়ে নিয়ে এনে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে? আপনারা কি মনে করেন? জাপানের এই অবস্থা থেকে আমাদের কিছু শেখার আছে কি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।